এর দায় সামগ্রিকভাবে সবারই, কিন্তু একটা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব যাদের, দায়টা তাদের বেশি নিতে হয়। গত ৩-৪ দিনে অন্তত সারা দেশে যে ঘটনাগুলো আলোচিত হয়েছে, মিটফোর্ডের ঘটনাটা খুব বেশি আলোচিত হয়েছে, কারণ এটা অত্যন্ত বীভৎস, নৃশংস। মানে এই বীভৎস, এই নৃশংসতা সহ্য করা যায় না। কারণ এটা ভিডিও হয়েছে এবং সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এর বাইরে চিটাগাংয়ে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে 11 টুকরা করেছে, সেই আসামি ধরা পড়েছে। খুলনায় যুবদলের সাবেক সহসভাপতি, সে খুলনা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি হয়, সেইখানে তার একটি ছবি ভাইরাল হয়েছিল বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। একটা রামদা হাতে সম্ভবত দাঁড়িয়েছিল এরকম একটা ছবি। তারপর যুবদল তাকে বহিষ্কার করে। সেই নেতাকে তার প্রাইভেট কার পরিষ্কার করার সময় কতিপয় সন্ত্রাসী এসে তার পায়ের রগ কাটে এবং গুলি করে হত্যা নিশ্চিত করে যায়। চাঁদপুরে এক মসজিদের ভেতরে এক বয়স্ক 75 বয়সী এক খতিবকে উপর্যুপরি কুপিয়ে আহত করে এবং পর নিহত হওয়ার তার মৃত্যুর খবরও জানা যায়। এই যে ঘটনাগুলি ঘটছে, এটা কোনোটাই এক একটা থেকে এক একটা বিচ্ছিন্ন, এটা ভাববার কারণ নাই। কারণ এই সন্ত্রাসীরা শেষ বিচারে গিয়ে এটা নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক লাভের কথা চিন্তা করে প্রতিপক্ষের দিকে কাদা ছুটতে অভ্যস্ত হলেও সেই প্র্যাকটিসের বাইরে গিয়ে যদি ভাবা যায় সন্ত্রাসী মানে সন্ত্রাসী, খুনি মানে খুনি, এই ক্ষেত্রে ধরেন যেই দলেরই হোক তাকে প্রথমত শাস্তির আওতায় আনা এবং এই দেশটা যে খুনির জন্য অভয় আশ্রয়ের জায়গা নয় সেই মেসেজটা খুনির কাছে পৌঁছে দেওয়া এটা জরুরি ছিল। গত 10 মাসে সেটি আমরা দিতে ব্যর্থ হয়েছি। এই ক্ষেত্রে ধরেন চাঁদাবাজি, দখল বা অনেক সন্ত্রাসের সঙ্গে বিএনপির নাম জড়িয়েছে, কোথাও কোথাও জামায়াত ইসলামের নাম জড়িয়েছে, কোথাও কোথাও নির্দলীয় বা অন্যান্য কারো কারো নাম জড়িয়েছে। এখন ধরেন বিএনপি বড় দল হিসেবে তাদের বিরুদ্ধে সমালোচনাটা অনেক বেশি আসছে। সেটা ধরে নিয়েই বলি যে বিএনপির গত 10 মাসে 4,500-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছে। এখন একটা দল হিসেবে কাউকে ফেরতও নিয়েছে, সেই অভিযোগ আছে। তদন্ত হয়, তদন্তে যদি সেটা মনে হয় যে অভিযোগটা সত্য প্রমাণিত হয়নি তখন তাকে ফেরত নিতে পারে, কিন্তু ফেরত নেওয়ার সংখ্যা খুব কম। এখন এই ক্ষেত্রে ধরেন অনেকে এটা বলছে যে বহিষ্কারই যথেষ্ট নয়, রাজনৈতিক দল হিসেবে তারা বহিষ্কারই করতে পারে, তার বিরুদ্ধে তো অন্য যে আইনানুগ ব্যবস্থা সেটা তো রাষ্ট্রীয় বাহিনী নেবে, রাষ্ট্র নেবে, সরকার নেবে। সেই ক্ষেত্রে তাকে বহিষ্কার করার অর্থ হলো দল তার দায় নিল না এবং তার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো আইনানুগ ব্যবস্থা নিলে এখানে দলের কোনো আশ্রয় প্রশ্রয় বা কোনো রকম তদবির থাকবে না, সেই মেসেজটা ক্লিয়ার করে দেওয়া। সে তার প্রেক্ষিতে যে ব্যবস্থাগুলির রাষ্ট্রীয় বাহিনীগুলোর নেওয়া দরকার ছিল সেখানে ব্যাপক শিথিলতা আছে। এখন এই শিথিলতার পেছনে নানান রকমের ঘটনা, নানান রকমের ইনটিউশন এক এক গ্রুপ থেকে এক একভাবে আসে। কারণ বিএনপির তরফ থেকে বারবার কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হচ্ছে যে যেখানে এটা ঘটুক আপনারা ব্যবস্থা নেন, বিএনপি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি বা কোনো অপরাধীর পক্ষে কখনো দাঁড়াবে না, তো স্পষ্ট বার্তা দেয়া আছে। তার প্রস্তাব নেওয়ার মতো অবস্থায় নেই সেটি, নাকি তার ওই এলাকায় বিএনপি বেশি শক্তিশালী বলে পুলিশ তাদের সঙ্গে কোনো রকম কনফ্লিক্টে জড়াতে চায় না সেই ভয়, নাকি তাদের প্রতি কোনো বিশেষ কর্নারের নির্দেশনা আছে যে বিএনপির নেতাকর্মীদের নামে এটা চলতে থাকুক, এই প্রচারণাটা হতে থাকুক, বিএনপিকে রাজনৈতিকভাবে একটু মেলাইন করা, হিউমিলেট করা, একটু কোণঠাসা করা, এইটা একটা অন্য রাজনৈতিক দলের লাভ হতে পারে। অথবা এই দেশে যে বিরাজনীতিকরণের দিকে কখনো কখনো যাওয়ার প্রক্রিয়া শুরু হয় তার অংশ হিসেবে এই যে সামনে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে এবং বিএনপি নির্বাচন চাচ্ছে, সেটা নিয়ে একটা লন্ডন যৌথ বিবৃতিও আমরা দেখলাম, কিন্তু নির্বাচনের স্পষ্ট কোনো রোডম্যাপ আসছে না। ফলে এমন একটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যথেষ্ট নয়, ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হবে, অথবা বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী একটা যৌথ অভিযান চালানোর প্রয়োজনীয়তা এস্টাবলিশ করলো। ফলে বাংলাদেশের রাজনীতিতে অতীতে যেরকম বহুমুখী এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গেছি, ফলে এখন এই যে অনেকগুলা পয়েন্ট যেটা আমি বললাম এর কোনোটাকেই ফেলে দেয়া যাচ্ছে না। সময় বলবে আসলে কি উদ্দেশ্যে দেশে এটা চলতে দেয়া হচ্ছে। মিস্টার এম এ আজিজ, ধন্যবাদ আপনার। একজন হত্যা হলে
500 জন, গাড়ি পড়ে নাই, গাড়িতে আগুন লাগে নাই, অথচ দেখা গেছে অপোজিশনের 500 জনের বিরুদ্ধে মামলা। এরকমই একজন মরেছে, একজন মারা গেছে, দেখা গেল যে বিদেশে আছে, সেও খুনের আসামি। এখন মামলা করতে যায় পুলিশের কাছে, কারণ পুলিশ 5ই আগস্টের পরে আপনি খেয়াল করে দেখেন কমপক্ষে অর্ধেক পুলিশ স্টেশন লুট হয়ে গেছে, অস্ত্র অনেক পুলিশ আপনার মেরে ফেলা হয়েছে, কিন্তু তাদেরকে ইনভেন্টরি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কিছু বলা যাবে না। তো ওখান থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলি ঘটনা বিশেষভাবে তরুণ সমাজ ঘটিয়েছে, তাদের ব্যাপারে এই সরকার উদাসীন। আপনি বলেন তো, প্রথম দিকে যখন ভাঙচুর হলো বুলডোজার দিয়ে, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কথা বলেছে? গভীর রাতের পরে একটু প্রতিবাদ। একটা দেশের সন্ত্রাস ঘটে যাচ্ছে, এটা যদি পলিটিশিয়ান হতো তিনি বুঝতেন যে এটা একটা রোগ হিসাবে, সংক্রামক রোগ হিসাবে ছড়াবে। এখন কিন্তু সংক্রামক রোগ হিসাবে ছড়ায় গেছে, যে এখন বিএনপি বড় দল, বিএনপি ধরেন 17 বছর কোনো কিছুতে ছিল না, এখন বিএনপির ভিতরে ধরেন আওয়ামী লীগ সর্বত্র চাঁদাবাজি করেছে, বিএনপি কিন্তু অনেক নেতাকর্মী এর ভিতরে ইনভলভ হয়ে গেছে। এখন বলেন বিএনপি যে 4,500 কর্মী বহিষ্কার করলো, বিএনপির তো একদম শীর্ষ লেভেলেও তো চাঁদাবাজ আছে, তাদের ধরে না কেন? তাহলে তো মেসেজটা নিচে যেত। শীর্ষ লেভেলে বলতে স্ট্যান্ডিং কমিটির লোক আছে তো, তাহলে নিচের গুলোর মেসেজটা ভালো মতো যেত, সেটা তো হচ্ছে না। 4,500 যে কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, তারা কিন্তু বহু কেস খেয়েছে। তারা পাট খেতে পালায়া, ঘর বাড়ি নাই, ঘর বাড়িতে থাকতে পারে নাই, ধান খেতে পালায় গেছে, কেউ এসে ঢাকা শহরে রিক্সা চালাইছে, মোটরসাইকেল চালাইছে, এইভাবে জীবনটা ধারণ করছে। তারাও কিন্তু খুব কষ্টে ছিল। এখন তারা যেহেতু স্কোপ আছে, বড় চাঁদাবাজি করে আমি করব না কেন, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, এটাই প্রমাণিত হয়েছে যে বিএনপি একটা বিশাল সংগঠন, কিন্তু বিএনপির হাইকমান্ড বিএনপির কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ওই জায়গায় চলে গেছে। এখন ধরেন আপনি যেটা বললেন, ধরেন এই যে 5-6 জায়গায় এই ঘটনা ঘটছে, নানান রকম ঘটনা ঘটেছে, এই ঘটনাকে বিএনপির কেউ ঘটাইছে? মানে বিএনপির কোনো ইনস্ট্রাকশনে ঘটছে? ঘটে নাই তো। আপনি ধরেন মিটফোর্ড হসপিটালে, আবার সুজানগরে হয়েছে, বিএনপি নিজে যায় মামলাও করছে, কারণ বিএনপির সর্বোচ্চ শাস্তি কর্মীর বহিষ্কার করা, এরপরে কি করবে? তো আইনশৃঙ্খলা বাহিনী আপনি দেখেন, দুটো ঘটনা দেখেন আপনি, একটা চিটাগাংয়ে ঘটলো, ছাত্রলীগের ছেলেকে ধরে নিয়ে গেল, পুলিশ এটাকে ছেড়ে দিল যে তার ভিতরে কোনো অভিযোগ নাই, কেস নাই, কিছু নাই, ছেড়ে দিছে, বাস থানার ওসি ঘেরাও করলো এবং থানার ওসি সাসপেন্ড হয়ে গেল। আপনি দেখেন সাবেক আপনার রাষ্ট্রপতি চিকিৎসার জন্য গেল, এয়ারপোর্টে 3 ঘন্টা বসে রইল, ওখানে সব ইমিগ্রেশন থেকে শুরু করে কত সব বাহিনীর লোক আছে, কারো কিছু হলো না, 3 পুলিশের ঘাড়ে চাপাই দিল। তো পুলিশ তো ট্রমাটাইজ ফুললি। এখন কেস না নিতে গেলে মারা গেছে একজন, 300 জন বিদেশি লোকের কাছে কেস নাও না, কবে ফেজিবাদের দোষর, সাথে সাথে তার চাকরি নাই। তো এই পরিস্থিতিটা তৈরি করার ক্ষেত্রে আমি বলবো যে এখানে সরকারের ইনঅ্যাকশনটা প্রধান হয়ে গেছে। এই ইনঅ্যাকশনের কোনো বিশেষ উদ্দেশ্য তো আছে বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে মানে মনে এটা হয় তারা ক্যাপাবল না, সেটা হচ্ছে একটা অযোগ্যতা, আরেকটা হচ্ছে যে অযোগ্যতা তার সঙ্গে অসৎ উদ্দেশ্য, অথবা অসৎ উদ্দেশ্য, কোনটা? একটা হলো তারা ইনক্যাপাবল, সব এনজিও মার্কার লোক, আর 2-1টা আমলা আছে, তারা যে সেক্টরে আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা হচ্ছে ভয়ঙ্কর চতুর লোক, তিনি এখন খেলা করতেছে, তিনি নির্বাচনটা দিতে চায় বলে এখনও মনে হয় না। সব কথায় আপনি দেখেন সর্বোচ্চ বলছে না যে ডিসেম্বরের ভিতরে সকল প্রস্তুতি নাও, ইলেকশন হবে, তবে আবার বলছে সংস্কার এবং যদি সংস্কার বিচার যদি পর্যাপ্ত পরিমাণে হয়। আগে লন্ডন বৈঠক করছে, তখন রাজনীতিতে তাপদাহ চলছিল, তো এরপরে বৈঠকে দেখেন অনেক শর্ত যদি তবে দিয়ে একটা, কিন্তু ধরেন এই যদি শর্তের মধ্যে বিএনপি ঢুকলো কেন? না, আমার কাছে আগেও বলেছি, এখনো বলি, আমার মনে হয় ওইখান থেকে ডক্টর ইউনূস তার ঘুড়ির লাটাই তার হাতে বিএনপিকে ট্র্যাপ করছে। আমার মনে হয় বিএনপি ট্র্যাপড। আর বিএনপি যেহেতু জামাতে ইসলাম নেক্সট দল, তারা কিন্তু সব সিটে নির্বাচন প্রার্থী দিয়ে দিয়েছে। বিএনপি চায় যত দিন যাবে তত বিএনপির বিরুদ্ধে যত সবগুলো দল তো নেমে গেছে যে বিএনপিকে ঠেকাও, কারণ বিএনপির সব জনশ্রুতি আছে, বিএনপি সরকার গঠন করতেছে, তো যত তাড়াতাড়ি নির্বাচন হয় বিএনপির জন্য ভালো, যত দেরি হবে তত পলিটিক্যাল গতিবিধি, সরকারের অবস্থান, এটা আমার অবজারভেশন যায়, এবং বিএনপির কিছু নেতার সঙ্গে তাদের যে মোটিভ, তাদের কথা, প্ল্যানিং, সেসব শুনে আমার যেটা মনে হয়েছে, নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে সরকারের টানাপোড়েনটা এক পর্যায়ে খুব বেড়ে গিয়েছিল।
এবং পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছিল যে আপনার পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়ার মতো পর্যায়ে তৈরি হয়েছিল, এবং সেটা নিয়ে এমন একটা উৎকণ্ঠা হলো। বিএনপির তো অগণতান্ত্রিক কোনো আমরা পার্সেন্টেজের বিবেচনায় বুঝতে পারবো না, কিন্তু তাদের প্রতি কিছু মানুষের সহানুভূতি ভালোবাসা আছে, যেহেতু এই ইয়াং ছেলেরা যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুলাই গণঅভ্যুত্থানে পালন করেছে। পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সকল তরুণরা ছাত্ররা এই দলের সঙ্গে আছে এমনটা তো নেই। এখন কেন আমি এই কথাটা তুললাম, যে এমন যদি পরিস্থিতি হয় যে বিএনপি নির্বাচনের জন্য চাচ্ছে এবং তারা রাস্তার কর্মসূচি ঘোষণা করে দিল, এমন পরিস্থিতি হয়েছিল যে ওই সময় সমঝোতা না হলে পরের মাস থেকে তারা রাস্তার কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে বিএনপিতে যাওয়ার প্ল্যানিংয়ে ছিল, তখন জামায়াত ইসলাম এবং এনসিপি বা সরকারের অনুগত বা এদের সমমনা আরও কিছু দল নির্বাচনে যেতে চাইল না, যে নির্বাচনের পরিবেশ নেই, এখন নির্বাচন হলে আমরা করব না। তখন কিন্তু বিএনপির যত বড় দলই হোক তার একক চাওয়ায় নির্বাচন সরকার এখনো সরকারের কারসাজি থাকতে পারে যে অন্য এরা অনেক চায় না, তোমাদের আওয়ামী লীগ মাঠে নাই। এটা তো ফেব্রুয়ারির ক্ষেত্রেও এরা বলতে পারে যে আমরা ইলেকশন করব না, সেটাই বলছি। এপ্রিলে নির্বাচন চাইবেনের কথা ঘোষণা করলেন, তখন তো জামায়াত ইসলাম সেটাকে স্বাগত জানিয়েছে, এনসিপি সেটার বিরোধিতা করেনি, বলছে যে বিচারের অগ্রগতি, সংস্কারের অগ্রগতি লাগবে, ফাইন। তাহলে বিএনপি ডিসেম্বর, ওরা এপ্রিল, সেই অবস্থা থেকে মাঝামাঝি ফেব্রুয়ারি যদি হয়, তাতে যদি সবাইকে নিয়ে ইলেকশন করা যায়, এইরকম একটা মাঝামাঝি উইন উইন পজিশনে বিএনপি যেতে চেয়েছে। এখন যদি মনে করেন, এখন যে কথা আপনি বললেন যে এখনও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ জামায়াত ইসলাম এবং এনসিপির ইসলামী আন্দোলনেরও, তারা ফেব্রুয়ারিতেও এখন বলছে যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, সন্ত্রাস, এটা ওইটা, প্রশাসন নিউট্রাল না, নির্বাচন কমিশন নিউট্রাল না, নানান রকম অজুহাত তৈরি করছে। কিন্তু বিএনপি আগেরবার তাদের সম্মান দেখিয়ে একটা উইন উইন সিচুয়েশনে আনবার জন্য সমঝোতার ভিত্তিতে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে অনৈক্য যাতে খুব বেশি বেড়ে না যায় সেটা ধরে রাখবার জন্য বিএনপি এই স্যাক্রিফাইসটা করেছে দেশের স্বার্থে। কিন্তু যদি সেই ভাষাটা এই দলগুলো না বুঝে এবং তারা যদি গোয়ার্তুমি করে, দেশের মানুষ তো বোকা না, তারাও তো বুঝবে যে বিএনপির মতো এত বড় দল, তারা তো ছাড় দিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে আসলো, ফেব্রুয়ারির পরে পেছাতে গেলে আমার বিশ্বাস এবং আমার আবেদনও এটা যে কোনোভাবেই বিএনপি এবং তাদের সমমনা দলগুলোর উচিত হবে না এই নির্বাচন পেছানোর দিকে এক বিন্দু ছাড় দেওয়া। তাতে করে কি হবে, বিএনপিকে অবশ্যই যত রকমের রাজনৈতিক কর্মসূচি লাগে নির্বাচন আদায় করবার জন্য সেটা করতে হবে, এবং সেটা করতে গেলে তার কনসিকুয়েন্স কি হতে পারে? কনসিকুয়েন্স হতে পারে এই সরকার বাধ্য হয়ে নির্বাচন দিতে পারে এবং এই দলগুলো আসতে পারে। কনসিকুয়েন্স হতে পারে যে এই সরকার নির্বাচন দিবে না, যে না বিএনপির চাপের কাছে আমরা নতি স্বীকার করব না, তাহলে বিএনপির মতো বড় দল এবং তাদের সমমনা দেশবাসীর চাপ, এইটা এই চাপটা নেওয়ার সক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই, প্রশাসনের সেই সহযোগিতা তারা পাবে না, তখন তারা পদত্যাগ করে বসতে পারে অথবা ইমার্জেন্সি দিতে পারে, পদত্যাগ করা ছাড়া ইমার্জেন্সি দিতে পারে, পদত্যাগ করলেও যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে ইমার্জেন্সি আসবে। যদি ইমার্জেন্সি আসে তাহলে কি হবে, ইন্ডিয়ান আধিপত্য আবার এখানে ফিরে আসতে পারে, তাহলে ক্ষতিগ্রস্ত বিএনপি একা হবে? দেশবাসীর কাছে দায়ী থাকবে যারাই নির্বাচন হতে দিল না তারা, এই এনসিপি, এই জামাত ইসলাম, যারা একটু নিজেদের সামান্য লাভের জন্য দেশকে ক্ষতি করার জন্য নির্বাচন পেছানোর কারসাজিতে যুক্ত হবে, ষড়যন্ত্রে যুক্ত হবে, তাদের কারো পিঠ বাঁচবে? কোন নেতার বাড়িঘর রক্ষা পাবে ওই ফ্যাসিবাদের হাত থেকে যদি ইন্ডিয়ান আধিপত্য এবং ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে? সুতরাং আমি এই কথাটা আগেও কয়েক জায়গায় বলেছি, আমাদের রাজনীতিবিদদের প্রতি আমাদের অনেক অভিযোগ আছে, তারা সবাই দেশকে ভালোবাসেন না, এরকম নজির আমরা দেখেছি, তারা সবাই মানুষের কল্যাণে কাজ করেন না, নিজের কল্যাণ নিয়ে বেশি ভাবেন, এমন অ্যাটিটিউড কোনো রাজনীতিবিদের আমরা দেখি। কিন্তু এমন রাজনীতিবিদ আমি এখনো দেখিনি যে নিজের পিঠ বাঁচানোর জন্য ভাবে না। সুতরাং এই এনসিপি বলেন, এই জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, অন্যান্য ডামবাম বলেন, এই গণঅভ্যুত্থানের স্পিরিট ব্যর্থ হলে, এই অনৈক্যের ফলে যদি রাস্তার কর্মসূচিতে মুখোমুখি এরা দাঁড়ায়, সেইখানে সরকার এবং দেশি বিদেশি নানান রকমের খেলোয়াড়রা যদি ইনভলভ হয়ে যায়, তাহলে তার খেসারত যে কিভাবে কতটা দিতে হবে সেই বোধটা এদের আছে, এটা আমি বিশ্বাস করি। ফলে শেষ পর্যন্ত এসে যতই এরকম নানান রকমের বক্তব্য দেখ, যতই মাঠ গরম করুক বক্তব্য দিয়ে, নিজের পিঠ বাঁচানোর জন্য, দল বাঁচানোর জন্য, ভবিষ্যৎ চিন্তা করে হলেও নির্বাচনে শেষ পর্যন্ত এরা আসবে। এবং বিএনপি এবং সমমনা দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবার স্বার্থে, বিদেশি বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে, চাকরির বাজার নেই, বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, এগুলা থেকে উত্তরণের স্বার্থে নির্বাচন আর পেছানোর কোনো সুযোগ নেই। বিএনপি ওই পজিশনে অনড় থাকবে, এটা আমার বিশ্বাস এবং আমরা নিজে প্রত্যাশাও করি তাই।
মিস্টার এম এ আজিজ। দেখেন, আমি শান্তবার শেষের দিকের কথাটার সাথে একমত হয়েই বলছি যে আপনি দেখেন লন্ডন ভাষায় একটা ভয়েস শোনা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয়, মাও সেটা বলেছে, এই কথাটাই বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো কথা আমরা শুনিনি। যখন পরে আপনার স্টেটমেন্টটা প্রকাশ করা হলো, 1 ঘন্টা 20 মিনিট কথা বলে মোটামুটি 5 মিনিটের এবং স্টেটমেন্টটা পড়লেন যিনি, ওটি বলতেছি, যার পদত্যাগ বিএনপি দাবি করেছে। হ্যাঁ, জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা, তিনি বললেন বিএনপি যার পদত্যাগ দাবি করেছে, হ্যাঁ পদত্যাগ দাবি করছে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকবার আপনার একবার ইউনূস সাথে দেখা করতে গেছে বিএনপি, ওই সেক্রেটারি রাখছে মন্ত্রী, এলজিআরডি মন্ত্রীকে রাখছে, তারও পদত্যাগ চাইছে তো, অর্থাৎ খোঁচা মারা, কিন্তু তার জায়গার থেকে সরে না। এই জন্য বলছি, আমি তাকে বলছি যে সবচেয়ে নীরব, আপনি দেখেন নীরব একদম, সারা পৃথিবীতে তার দেশ এই 54,000 বর্গ মাইল থাকলো কি থাকলো না এ নিয়ে তার মাথা ব্যথা আছে আমার কাছে মনে হয় না। এখন বিএনপি ধরেন ওই ডিসেম্বর যখন লন্ডন বৈঠক হয় তখনও যে পরিস্থিতি বিএনপির জন্য আছে, এখন সময় ক্ষেপণ হয়েছে, পরিস্থিতি আরও বিএনপির অনুকূলের বাইরে চলে যাচ্ছে। সুতরাং আপনি যেটা বললেন যে এর পরে ফেব্রুয়ারির পরে আর ছাড় দেওয়া যাবে না, ছাড় দিলেই নেক্সট ইয়ারে চলে যাবে, এরপরে অনিশ্চিত। হ্যাঁ 27 এইভাবে চলতে থাকবে, অর্থাৎ নির্বাচন হবে না। খেয়াল করে দেখেন, একদিকে নেগোসিয়েশন হচ্ছে, ইলেকশনের টোপ দিয়েছে। আমি যেটা ওইটা বলছি যে আমাদের পাবনার ভাষায় বলে যে ফাটাবাসের চিপায়, বিএনপি ফাটাবাসের চিপায় পড়ছে, ট্র্যাপ করে ফেলছে, ট্র্যাপের বা আমার পাবনার ভাষায় বলে ফাটাবাসের চিপায়, উনি চিপায় পড়ছে, কিছু করার তো নাই। বিএনপির এখন ওই বৈঠকের পরে সরল মনে, ম্যাডামও বলছে না, এবং ওই বৈঠকের পর আমরা যেটা দেখলাম যে বিএনপি নেতৃবৃন্দ প্রায় 360 ডিগ্রি ঘুরে, কারণ গত 10 মাসে তাদের কথা আমরা শুনেছি, সরকার সম্পর্কে তাদের মূল্যায়ন, অনেকের সম্পর্কে বক্তব্য, তারা 360 ডিগ্রি ঘুরে বলছেন যে এই সরকার যা কিছু করছে সব ভালো এবং আমরা সরকারকে পূর্ণ সহায়তা দিয়ে দেব। এখন আমার বক্তব্য হচ্ছে যে এখন যে পরিস্থিতি, তাতে করে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বা না হলে অবশ্যই আন্দোলন করতে হবে। দেশের মায়া যদি কারণ না থাকে, কবে বোঝা যাবে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে সরকার দিচ্ছে না? কমপক্ষে 3 মাস আগে শিডিউল দিতে হবে, সেপ্টেম্বরেই ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপরে আমার মনে হয় সেপ্টেম্বরের আগে ডিলিমিটেশন, ভোটার তালিকা প্রকাশ, এগুলো তো হবে, আচরণবিধি প্রণয়ন, এগুলো তো বোঝা যাবে ইলেকশন কমিশন এটা করতেছে কিনা। দেখেন ওই সময় এখন আবার বলছেন যে তরুণদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এটাও কেমন কথা হলো, এটা কেমন কথা হলো, তরুণদের জন্য আলাদা বুথ, এটা আবার কোন আজবের কথা, আমি তো বুঝলাম না। তরুণদের ভোট আবার একটা জরিপ বেরোচ্ছে 15 বছর থেকে আপনার 35 বছর, 15 বছর ভোটার, ওর মতামতের কোনো দাম আছে? এই একটা জরিপ দিয়ে দিয়েছে, যদিও বিএনপির ভোট বেশি দেখাইছে, এটা বুঝলাম, কিন্তু এই জরিপ তো এইটাতেই বলা যায়। আর প্রত্যেক জেলার থেকে নিচে, এক এক জেলায় এক এক পার্টি, ধরেন এখন ফরিদপুরে গেলে একরকম হবে, রংপুরে গেলে একরকম, বগুড়া নোয়াখালী গেলে আরেক রকম। তো এটা তো জরিপটা অনেক জায়গায় আছে, বিতর্ক করার আছে। তো যাই হোক, সেটা বড় কথা না। আমার কথা হচ্ছে যে এখন বিএনপি, আমি বলবো যে বিএনপি আমার পাবনার ভাষায় বলে ট্র্যাপড হয়েছে, আর আমি পাবনার ভাষায় বলি ফাটা ভাষায় চিপায় পড়ছে, আর আমি বলবো ভদ্র ভাষায় ট্র্যাপড হয়েছে।